রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ জানালেন অ্যান্তোনিও গুতেরেস। বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে অপপ্রচার রুখতে সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। We need your support, particularly on one thing: misinformation. Very dramatic financial crisis in relation to the support to the Rohingya community. গণপরিষদ নির্বাচন চায় না বিএনপি। স্থানীয় নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াতের সাথে মতভেদ। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সবার। স্থিতিশীল রাজনৈতিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে জাতির মধ্যে অস্থিতিশীল অবস্থা সেটা সমাধান হবে। এই গভর্নমেন্টের স্ট্রেংথ আছে, যদি দেখা যায় যে না তাদের উইকনেস আছে, তখন পার্লামেন্টের আগে উইকনেসকে ওভারকাম করতে হবে। প্রতিনিয়ত ডিজিটাল মবের শিকার হচ্ছে নারীরা। অকথ্য ভাষায় কমেন্ট ফেলে মানসিক ট্রমায়, কখনো কখনো ধর্মের দোহাই দিয়েও হচ্ছে। মানুষজন যখন কমেন্ট করে তুই তো দেখতে বিশ্রী, তোকে ছেলেদের মতো লাগে, ঝাঁক ধরে কিছু মানুষ এসে একই ধরনের বাজে কমেন্ট করছে। একটা সিদ্ধান্ত জানালেন, সেটাই তারা মেনে নিতে পারে না। তখন দেখা যায় যে আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে। ফেসবুক লাইভে ওসিকে পেটানোর হুমকি দেয়া ছোট সাজ্জাদ গ্রেপ্তার। ঢাকার একটি শপিং মল থেকে ধরা হয় চট্টগ্রামের আলোচিত এই সন্ত্রাসীকে। খুলে দেওয়া হচ্ছে যমুনা সেতু মহাসড়কের 13.5 কিলোমিটার সার্ভিস লেন। ঈদে উত্তরবঙ্গগামী মানুষের দুর্ভোগ কমবে বলে আশাবাদ। ঈদের আগে নতুন নোটের বাজার চড়া। বান্ডেল প্রতি গুনতে হচ্ছে বাড়তি কয়েকশো টাকা। আগে ছাপানো টাকা বিতরণের দাবি। আমরা যদি ভাই 1000 টাকা দিই, উনি 600 টাকা বেশি চায়। দাম বেশি, এই জন্য নেব না। এখন আমরা একটু বেশি দিয়ে কিনছি, এখন বাড়তি দামে কিছু বেচতেছে, কারণ টাকা ছাড়তেছে না তো ব্যাংকে। ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা। হুতি বিদ্রোহীদের দমনে অভিযান বলা হলেও প্রাণ গেছে 19 বেসামরিক নাগরিকের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। অপতথ্য দিয়ে অনেকেই দেশের উন্নয়নকে ব্যাহত করতে চাইছে। এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় তার সৌজন্যে ইফতার ও আর্লি ডিনার সেশনে বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন অ্যান্তোনিও গুতেরেস। পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের যৌথ সংবাদ সম্মেলনের পর ইফতার ও আর্লি ডিনার সেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আরও অনেকে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, মহাসচিবের আগমনে এখনই বাংলাদেশে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। একই সাথে রোহিঙ্গা ক্যাম্প সফর করায় শরণার্থীরা তাকে দেবদূত হিসেবে গণ্য করছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। জানান, রোহিঙ্গারা নিজ মাতৃভূমিতে গুতেরেসের সাথে আগামী ঈদ করতে চায়। তাদের চাওয়াকে বাস্তবে রূপ দিতে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। They even mention a date when they want to go back. They want to invite you back home next year, not this Eid, next Eid, 1 year later, to celebrate Eid with them in their homes, in their places where they live, so they show you they are not burden on this world. অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশ এখন আর পিছিয়ে থাকবে না, এগিয়ে যাবে দুর্বার গতিতে। তবে এই অগ্রযাত্রা অনেকেরই পছন্দ না হয় অপতথ্যের আশ্রয় নিয়ে দেশের উন্নয়নকে ব্যাহত করতে চাইছে। তাই অপতথ্যজনিত যে কোনো ক্ষতি থেকে বাংলাদেশকে রক্ষার জন্য জাতিসংঘ মহাসচিবের সাহায্য কামনা করেন প্রধান উপদেষ্টা। And we need your blessing, we need your support, particularly on one thing: misinformation. That's what is killing us. People work so hard to make a dream come true, but some people don't like it.
So all we are saying, protect us from misinformation, and we can do the rest. That's no problem for us. এর আগে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের আতিথেয়তায় নিজের মুগ্ধতা প্রকাশ করেন। বলেন, রোহিঙ্গা সংকটে শরণার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তহবিল সংকট আছে জাতিসংঘের। We are facing a very dramatic financial crisis in relation to the support to the Rohingya community. তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের রোহিঙ্গা সহায়তার বিষয়টি অবশ্যই প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের নাজুক সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হাত বাড়ানো উচিত বলে জানান তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ নিয়ে অপপ্রচারে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বলেন, সংস্কারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। 4 দিনের সফরের তৃতীয় দিনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সেটি অবহেলার কোনো সুযোগ নেই। The world must not take this generosity for granted. রোহিঙ্গা শরণার্থীদের দায়িত্ব নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান গুতেরেস। বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা আগের চেয়ে কমে যাওয়ায় শরণার্থীদের ভোগান্তি ও মৃত্যু বেড়ে যাবে। রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘ দীর্ঘস্থায়ী সমাধান খুঁজছে উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোকে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি। Those sanctions not being possible, I think it's essential to increase the pressure of all the neighbors in relation to Myanmar in order to guarantee that fighting ends and that a way towards democracy is finally reestablished. শান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন গুতেরেস। বলেন, ডক্টর ইউনূসের মতো একজন বিচক্ষণ ব্যক্তি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, তাই একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছানোর প্রত্যাশা জানান তিনি। জানান, এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি। The leadership of Chief Advisor Yunus, I recognize the people's hope for a future of greater democracy, justice and prosperity. This is a pivotal moment for Bangladesh. I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. You can count on the UN to be your steadfast partner, working alongside the government and the people of Bangladesh to help build a sustainable, equitable future for all. এরপর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘ মহাসচিবের এই সফর খুব অর্থবহ ও গুরুত্বপূর্ণ। তিনি রোহিঙ্গাদের চাওয়ার সাথে একমত। জানান, বাংলাদেশকে টার্গেট করে অপতথ্য ছড়ানোর ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন মহাসচিব। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় জানিয়েছেন পূর্ণ সমর্থন। The Secretary General, with his gracious presence at Rohingya camp, expressed solidarity to the cravings of the Rohingyas, also expressed concern with the disinformation targeted against Bangladesh. His visit would more than counterweigh the misinformation and disinformation campaign and the attempts to destabilize Bangladesh. His assurance of support would help us in our successful reform process and our transition to democracy. যৌথ সংবাদ সম্মেলন শেষে ইফতারে যোগ দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গণপরিষদ নির্বাচন চায় না বিএনপি সহ পুরনো অনেক দল। এমনকি এই মুহূর্তে নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তাও দেখছেন না তারা। বলছেন, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানকে ধারণ করে বিদ্যমান সংবিধানের সংশোধনী যথেষ্ট। সেই সাথে প্রধানমন্ত্রী ক্ষমতা বেশি কমালে রাষ্ট্র পরিচালনায় চ্যালেঞ্জ বাড়বে বলেও আশঙ্কা তাদের। ঐকমত্য সৃষ্টি করতে গিয়ে যেন বিভেদ না বাড়ে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংসদ নির্বাচনের তুমুল আলোচনার মধ্যে রাজনীতিতে নতুন খোরাক গণপরিষদ ভোট। মূলত বিদ্যমান সংবিধান বাতিল করে পুনর্লিখনের প্রয়োজনীয়তা থেকেই এই আলোচনার জন্ম দিয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। বিএনপি সহ বড় দলগুলো সংসদ নির্বাচনের দাবিতে মরিয়া। এই অবস্থায় গণপরিষদ নির্বাচনের যে আলাপ তাকে নেহায়েত কালক্ষেপণ হিসেবে দেখছে দলটি। এখন গণপরিষদের ধারণাকে মানতে নারাজ বৃহত্তম এই দল। নতুন সংবিধান গঠনের জন্য একটি নতুন রাষ্ট্রে
যেখানে সংবিধান রচিত থাকে না সেই রকম একটা পরিস্থিতি কি আমাদের আছে? অবশ্যই না। তো সুতরাং তারা যেই নামেই ডাকুক, আসলে পরবর্তী সংবিধান হবে সংশোধিত, ব্যাপক হারে সংশোধিত একটি গণতান্ত্রিক সংবিধান। বিএনপির সাথে একমত পুরনো রাজনৈতিক দলগুলো। ন্যূনতম সংস্কার করে বাকি সংস্কার নির্বাচিত সংসদের হাতে রাখার পরামর্শ তাদের। কতিপয় প্রয়োজনীয় সংশোধন করবে অধ্যাদেশের মাধ্যমে, এটা বৈধ। পরে যে গভর্নমেন্ট আসছে সেই গভর্নমেন্ট এই অঙ্গীকারটা করবে রাজনৈতিক দলগুলো যে তারা যখন সরকারে আসবে তখন তারা এই অধ্যাদেশের পরিবর্তনগুলোকে পার্লামেন্টে পাস করে নেবে। কনস্টিটিউশন দিয়ে স্বৈরতন্ত্রকে গার্ড করবো, সে আসতে পারবে না, এই কনসেপ্টটি ভুল। শেখ হাসিনা এই কনস্টিটিউশনকে ব্যবহার করে যদি বলি সব রকম স্বৈরতন্ত্র করেছেন, আবার এই কনস্টিটিউশন অনুযায়ী দেশটা নিয়েছেন। বেগম জিয়া তো স্বৈরতন্ত্রে হন না। বর্ষিয়ান এই রাজনীতিবিদদের মতে প্রধানমন্ত্রীর ক্ষমতা অত্যাধিক সংকুচিত করে বা আইনসভাকে দুর্বল করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আইনসভার ক্ষমতায় ভারসাম্য আনতে গেলে শক্তিশালী রাষ্ট্র গঠন সহজ হবে না। স্টেট অফ ইমার্জেন্সি দেওয়া যাবে কিনা, এই গভর্নমেন্টকে আমি রাখবো কিনা, কিছু কিছু জায়গাতে তার ক্ষমতা দেওয়া থাকে যেটা এই দেশে দেওয়া নেই, সেগুলো তাকে দেওয়া উচিত। বাকিটা তাকে প্রধানমন্ত্রী যে ক্ষমতাশালী করার কোনো আইডিয়াই হতে পারে না। অতীতের মতো যাতে কোনো সাংবিধানিক এবং সংসদীয় এখন আয়কতন্ত্রের সৃষ্টি না হয় সেই দিকটা আমরা অবশ্যই লক্ষ্য রাখব, কিন্তু তার মানে এই না যে একটি কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য আমরা প্রশাসনকে অতিরিক্ত দুর্বল করব। বিএনপি নেতার অভিযোগ, জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে আগে স্থানীয় নির্বাচনের কথা বলা হচ্ছে। এদিকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনকে টেস্ট কেস হিসেবে নিতে চায় জামায়াতে ইসলামী। আর স্থানীয় সরকার নির্বাচন হ্যান্ডেল করার মতো বর্তমান পরিস্থিতি কি দেশের আছে? আমার মনে হয় সেই পরিস্থিতি এখন নেই। সুতরাং প্রথমে একটি স্থিতিশীল রাজনৈতিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে যে পরিবেশটা বিদ্যমান হবে জাতির মধ্যে অস্থিতিশীল অবস্থা এবং একটা অস্থিরতা যেটা আছে সেটা সমাধান হবে। স্থানীয় নির্বাচন করে দেখি আমাদের ল এনফোর্সিং অথরিটির স্ট্রেংথ কী আছে, এই গভর্নমেন্টের স্ট্রেংথ কী আছে। যদি দেখা যায় যে না তাদের উইকনেস আছে, তখন পার্লামেন্টের আগে উইকনেসকে ওভারকাম করতে হবে। শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর জোর দিচ্ছেন নেতারা। ফেসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্যটাকে যেন আমরা ধরে রাখি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। অনেকেই মনে করেন অনলাইনে শারীরিক উপস্থিতির সুযোগ না থাকার কারণে এখানে বিপদের আশঙ্কা নেই। ধারণাটি ঠিক নয়। এই ডিজিটাল যুগে নারীরা প্রতিনিয়ত ডিজিটাল মব অথবা বুলিংয়ের শিকার হয়েই যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর বিভিন্ন পোস্টে অকথ্য ভাষায় কমেন্ট আর গালিগালাজ একজন নারীকে মানসিক ট্রমায় ফেলে দেয়। কয়েকজন নারীর ডিজিটাল মবের শিকারের অভিজ্ঞতা জানাচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। যখন কমেন্ট করে তুই তো দেখতে বিশ্রী, তোকে ছেলেদের মতো লাগে, ঝাঁক ধরে কিছু মানুষ এসে একই ধরনের বাজে কমেন্ট করছে। এই কমেন্টগুলো আমার ফ্যামিলির কাছ থেকে আসতেছে যে বাবা আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে। নারীর স্বাধীনতা, অধিকার, মতামত অথবা নারীর জীবনযাত্রা বা ভালো লাগা, মন্দ লাগা কিংবা চাওয়া পাওয়া, এসব কিছুর প্রকাশেই যেন সমাজের একটি গোষ্ঠীর আপত্তি আর বিরোধিতা থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি নারীদের ডিজিটাল মবের শিকার হতে হচ্ছে অহরহ। ডিজিটাল মবে সোশ্যাল মিডিয়ায় একজন নারীর যে কোনো পোস্টে অকথ্য ভাষায় একজন মন্তব্য করলে তাকে সমর্থনে আরও অনেকে ঝাঁক বেঁধে ওই নারীকে গালিগালাজ, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে। আমরা শুনবো সমাজে প্রতিষ্ঠিত নারীর ডিজিটাল মবের শিকারের দুর্বিষহ অভিজ্ঞতা। এই যে আপনি ঠিক না লিখলেন, আপনি একটা সিদ্ধান্ত জানালেন, সেটাই তারা মেনে নিতে পারে না। তখন দেখা যায় যে আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে। একটা ছবি নিয়ে ওই গালিগালাজ দিয়ে বলছে যে যেরকম ট্যাগিং করে, আপনি শাহবাগী, আপনি অমুক, আপনি তমুক। পাবলিক কন্টেন্ট বানাতে গিয়ে ইনবক্সে মেরে ফেলার মতো হুমকি পেয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। একটা মেয়ে মাহরাম ছাড়া বের হলে ওকে তো রেপ করবে, এখানে তো মেয়েটারও দোষ। তো আমি যখন এটা নিয়ে লেখা শুরু করলাম, তো লেখার পরে সাথে সাথে গণহারে মানুষজন তোরাই দোজকে জ্বলবি, তোদের এটা হবে, তোদেরকে পুড়িয়ে মারা দরকার, এবং আপু আ লট অফ থ্রেটস কাম টু আওয়ার ইনবক্স। ইউ নেভার নো আপনাকে কখন কেউ এসে হয়তো আপনাকে একটা ছুরি আঘাত করে গেল বা আপনাকে মেরে গেল। হয়েছেন মানসিকভাবে বিপর্যস্ত, স্বাভাবিক জীবনযাত্রাকে করেছে ব্যাহত। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ধর্মকে। ধর্মের কথা বলছি বলেই হয়তো আমি নারীকে যে ছোট করতেছি, একটা নারীকে যে আমি হ্যারাস করছি, এটা জাস্টিফাইড। ব্যক্তিগত জীবন চর্চা থেকে শুরু করে পরিবারের সদস্যদেরও হতে হয়েছে ডিজিটাল বুলিং এর শিকার। আমার সোশ্যাল মিডিয়া সব প্ল্যাটফর্মগুলো আমার মা দেখাশোনা করে।
সো সে অনেক বেশি হাইপার হয়ে যায় যে এটা কোন ধরনের কথা, এত তো অ্যাকসেপ্ট করা যায় না। কে কখন রেপ হয়ে যাবে, কে কখন হ্যারাসমেন্টের শিকার হবে, কে কখন বুলিং এর শিকার হবে, রাস্তায় কে কখন কার ওড়না টান দেওয়া হবে, এটা কিন্তু আমরা জানি না। সো সবসময় অ্যালার্ট থাকতে হয়। প্রশ্ন হলো, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রকে পাশে পেয়েছেন কতখানি? রাষ্ট্র আসলেও সত্যিকার অর্থে প্রতিকার চায় কিনা, সেই জায়গায় আমি আসলে আত্মবিশ্বাস পাই না, যে আমি রাষ্ট্রের উপর আস্থা পাই না। শাস্তি না দিলে আপনি কিভাবে বুঝবেন যে এই জিনিসটা বলা ঠিক, এই জিনিসটা ঠিক না? তার মানে রাষ্ট্র আইনগতভাবে বলে যে আমরা আসি, কিন্তু এই থাকাটা আসলে ইমপ্লিকেশনসে আমরা আসলে খুব একটা দেখি না। একজন সংবাদকর্মী হিসেবে নিজের একটি অভিজ্ঞতা দিয়ে শেষ করতে চাই। নারী ট্রাভেলারদের নিয়ে আমার করা একটি প্রতিবেদনে এত পরিমাণ গালিগালাজ আর আমার পরিবার নিয়ে বুলিং করা হয়েছিল যে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না। দর্শক, যে গণমাধ্যম সমাজে সবার অধিকারের কথা বলে, সেখানেও নারীর ডিজিটাল মবে ছাড় নেই। তবে থেমে থাকলে হবে না, করতে হবে প্রতিবাদ বলিষ্ঠ উচ্চারণে, এত উচ্চস্বরে যেন রাষ্ট্রের টনক নড়ে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার একটি শপিং মল থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে তাকে গ্রেপ্তারের কথা জানায় রাজধানীর তেজগাঁও থানা। চট্টগ্রামে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির অভিযোগে 10টিরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাকে ধরতে কয়েকদিন ধরেই সিএমপির একটি বিশেষ টিম ঢাকায় অবস্থান করছিল। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ। চট্টগ্রামে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির অভিযোগে 10-এর অধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের জুলাইয়ে অস্ত্রসহ গ্রেফতার হলেও পরের মাসেই জামিনে বেরিয়ে আসে সাজ্জাদ। অক্টোবর মাসে তাহসিন হত্যাকাণ্ডে তাকে প্রধান আসামি করা হয়। ডিসেম্বরে পুলিশ তাকে ধরতে গেলে পুলিশের দিকে গুলি ছুড়ে পালিয়ে যায় সাজ্জাদ। চলতি বছরের জানুয়ারিতে ফেসবুক লাইভে বাইজিদ বোস্তামি থানার ওসিকে পেটানোর হুমকি দেয় ছোট সাজ্জাদ। এরপর তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আর ফুয়ার বেশ যদি সুস্থ তাহলে তুই বাঁচে যাবি, যদি সুস্থ নয় তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাইরে যাই তারস তাহলে তুই আতন বাঁচতে নি। শনিবার রাত 10:30টার দিকে রাজধানীর একটি শপিং মলে ছোট সাজ্জাদ অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। 10:30টার দিকে গোপন সংবাদ পাই যে বসুন্ধরা সিটি শপিং মলে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তার ওয়াইফকে নিয়ে শপিংয়ে আছে। টহল ডিউটি সহায়তায় এই ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করি। সে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী। চট্টগ্রাম পুলিশকেও আমরা অবহিত করেছি, ওনারাও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ধরতে গত কয়েকদিন ধরে সিএমপির একটি বিশেষ টিমও ঢাকায় অবস্থান করছিল। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের মারধর ও ছুরিকাঘাতে কোমর উদ্দিন নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতরাতে উপজেলার হলদিয়া আমিরহাট বাজারে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কমরকে মৃত ঘোষণা করেন। গণঅভ্যুত্থানের পর সৌদি আরব থেকে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন তিনি। এলাকায় সিন্ডিকেট করে মাটি কাটা, ফসলি জমি ভরাট ও বালু উত্তোলন নিয়ে যুবদলের আরেকটি পক্ষের সাথে তার বিরোধ ছিল। পুলিশের ধারণা এরই জেরে এই হত্যাকাণ্ড। জড়িতদের ধরতে অভিযান চলছে। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে একাধিক হত্যা মামলার আসামি ও চরমপন্থী নেতা শাহিন নিহত হয়েছেন। শনিবার রাতে নগরীর বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহিনুর রহমান দৌলতপুরের কার্তিককুল এলাকার বাসিন্দা। পুলিশ জানায় একদল দুর্বৃত্ত শাহিনের ওপর অতর্কিত গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সহ ক্রাইম সিনের সদস্যরা। হুজি শহীদ হিসেবে পরিচিত একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহিন। পুলিশের ধারণা পূর্ববিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। আমি তো বাসায় শুয়েছিলাম, বাসার থেকে ডাক দিল, শব্দ হলো কিসের, বাইরে আসলাম, এসে দেখি পড়ে আছে। ক্রাইম সিন ম্যানেজমেন্ট এবং ঘটনা রহস্য উদ্ঘাটন করে যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব তৎপর আছে। বরগুনায় ধর্ষণের শিকার মেয়ের মামলায় সাক্ষী দেয়া থেকে বিরত রাখতেই বাবাকে হত্যা করা হয়েছে, এমনটাই অভিযোগ স্বজনদের। ধর্ষণ মামলায় 4 জন গ্রেপ্তার হলেও হত্যা মামলার কাউকে ধরতেই পারেনি পুলিশ, এমনকি জড়িত কেউ শনাক্তও হয়নি। এতে বেশ ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী।
মেয়ে একাধিকবার ধর্ষণের শিকার, মামলার পর উদ্ধার হয় বাবার মরদেহ। এক সপ্তাহের মাথায় এমন দুটি ঘটনায় দিশেহারা বরগুনার এই পরিবারটি। চোখে মুখে স্পষ্ট ছাপ, এখনও সেই ঘটনার নির্মমতা কাটিয়ে উঠতে পারেনি পরিবারের সদস্যরা। 5 মার্চ ধর্ষণের মামলা করে নির্যাতনের শিকার মেয়েটির বাবা। পরদিন গ্রেফতার হয় প্রধান আসামি সিজিপ চন্দ্র রায়। 12 মার্চ সাক্ষীর দিন ধার্য করেন আদালত। কিন্তু তার আগের দিনই ঘটে চাঞ্চল্যকর ঘটনাটি। বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার হয় মামলার বাদীর মরদেহ। তো আমার বাবা কেস করছে, তারপর তো আমার বাবারে ওরা শেষ করে দিছে, হত্যা করছে। স্কুল থেকে ওরা আমার সাথে এরকম করছে, আমার পড়ালেখাটা শেষ হয়ে গেছে। ছেলের বাবা আবার ধমকি দেখাইছে, আগে আমার ছেলে বের হয়ে এলো, তারপর আমি পেডলি চলে গেলাম। কল দিল, শুনি কল বাজে ওই আমার ঘরের পিছনে। তারপর আমার এক ননদ আছে, সেই ননদের কাছে ফোন দিয়ে বলি কি দিদি এরকম আপনার ভাইয়ের ফোন বাজে আমার ঘরের পিছনে, আপনি একটু আসেন। স্বজনদের দাবি, মামলার সাক্ষী দেয়া থেকে দূরে রাখতেই তাকে হত্যা করেছে ধর্ষণ কাণ্ডে জড়িতের পরিবার সমর্থকরা। যারা আমার বাবারে মারছে তাদের জন্য ফাঁসি গিয়ে যায়, এই বিচারটা চাই আমি। যাতে মামলার এই সাক্ষী সে না দিতে পারে এই ধর্ষণের মামলার, তার জন্য এই যে সিজিপ রায় গঙের যে বাহিনী ছিল তারা আমার ভাইকে মেরে ফেলছে। হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়েছে। সন্দেহজনক 4 জনকে আটক করা হলেও তাদের 3 জনকে ধর্ষণ ও অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। নিহতের বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসকও। মার্ডার মামলাটা এখানে অজ্ঞাতনামা আসামি দিয়ে ভিকটিমের স্ত্রী মামলা করেছে। এটা আমরা তদন্তের মাধ্যমে বের করে আনবো আসলে কারা কারা জড়িত আছে। নিহতের কি কারণে সেটা তো বের করা হবে, এবং তাদেরকে যে মানবিক তাদের যে জীবন সে বিষয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সার্বিক সহযোগিতা করব। হত্যাকাণ্ডে জড়িত কেউ শনাক্ত না হওয়ায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। সম্ভাব্য সব মোটিভ খতিয়ে দেখার তাগিদ তাদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন, জেল আপিল ও আপিলের উপর রায় আজ। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আজকের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। 2019 সালের 13 নভেম্বর বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর হয় রায়, যাতে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই স্মৃতিকথা নিয়ে একটি বই লিখেছেন। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু শিরোনামের বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়েছে গতকাল। বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বইটির রচয়িতা আসিফ মাহমুদ। জানান, বইটিতে জুলাই গণ অভ্যুত্থানের নানা ঘটনা প্রবাহ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহ জানা অজানা অনেক তথ্য মিলবে। এ সময় আরেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলেন, তারা যেন আরও কবছর দেশের নেতা হিসেবে থাকেন। আমি যাতে ভুলে না যাই, আরো ভবিষ্যতে সময় পেলে এটার পরবর্তী সংস্করণে হয়তো এই সময়রেখাগুলো ধরে ধরে আরো ডিটেইলগুলো লিখতে পারবো, আপনাদের সামনে উত্থাপন করতে পারবো। যদি এই সময় আমরা কিছু ঘটনা বলে না রাখি তাহলে এই ঘটনার নানান ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন হবে বা হচ্ছেও। সেই জায়গা থেকে আসিফ এই কাজটা করছে, এটা আমাদের সবার জন্য সহায়ক হবে। তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো, কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে। 71-এ আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হইতে দিও না। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলা, আরো অন্তত 5-10 বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও, এটাই আমার প্রত্যাশা। উত্তরাঞ্চলে ঈদযাত্রা নির্বিঘ্নে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সার্ভিস লেন খুলে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এতে বিগত বছরের তুলনায় অনেকটাই কমে আসবে যানজট, দুর্ভোগ কমবে যাত্রীদের। মহাসড়ক জুড়ে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতি বছরই ঈদের আগে মহাসড়কে থাকে বাড়ি ফেরা মানুষের চাপ। প্রায় সবগুলো সড়ক মহাসড়কেই অসহনীয় যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয় যাত্রী চালকদের। এবছর ঈদের আগে ভাগেই তাই মহাসড়কে যানজট কমাতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত খুলে দেওয়া হবে 13.6 কিলোমিটারের সার্ভিস লেন। এতে আগের চেয়ে কম হবে যানজট, কমবে ভোগান্তিও। রাস্তাঘাটে ক্লিয়ার চাই, যাতে কোনো জায়গায় যানজট না সৃষ্টি হয়। কাজ যদি সম্পন্ন করা যায় তাহলে সঠিকভাবে আমরা যাতায়াত করতে পারবো। ছোট ছোট যে খাইকন্দ আছে এগুলো হয়তো সমাধান করলে তাহলে ভালো গাড়ি চলাচল যেতে পারে। সিরিয়াল মতো যদি গাড়ি যায় তাহলে রাস্তায় জ্যাম লাগবে না। আমাদের মতো লোকজনই কিছু কিছু ডিস্টার্ব আছে যারা আনসিরিয়ালে গাড়ি ঢোকায়। মহাসড়কের পাশে যত্রতত্র পার্কিং, ওভারটেকিং এবং রং সাইডে গাড়ি চালানো রোধে মোতায়েন করা হবে 700 পুলিশ। ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করার পাশাপাশি সড়কে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাজ করবেন তারা। টাঙ্গাইল জেলা পুলিশের নিজস্ব জনবলে 750 ম্যান পাওয়ার এখানে কিন্তু ডিপ্লয়েড থাকবে, একেবারে টাঙ্গাইল জেলা পুলিশেরই, এবং এটার সাথে আরো সাপোর্টিং হিসাবে কিন্তু আরো অনেকেই থাকবে। টাঙ্গাইল থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের 4 লেনের কাজ করছে মোনায়েম গ্রুপ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান আগামী 1 বছরের মধ্যে পুরোপুরি চালু হবে 4 লেন। এই ব্রিজটা মিডিয়ানের কাজ শুধু বাকি আছে, এটা আগামী 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। তাতে আমরা আশা করছি আগামী ঈদে যানজটের কোনো সম্ভাবনা এখানে থাকবে না। ঈদের সময় যমুনা সেতুতে 18টি টোল বুথ সক্রিয় থাকবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঈদে নতুন টাকা বিতরণ করবে না বাংলাদেশ ব্যাংক, এমন খবরে চাপ বেড়েছে ব্যাংকের বাইরে নতুন টাকা লেনদেনের স্পটগুলোতে। তবে সেখানে দাম আকাশ ছোঁয়া। বিশেষ করে 5, 10 এবং 20 টাকার বান্ডিলের জন্য বাড়তি গুনতে হচ্ছে 500 থেকে 600 টাকা। বিক্রেতারা বলছেন বাড়তি দামে সংগ্রহের কারণে তাদেরকেও বেশিতে বিক্রি করতে হচ্ছে। আর্থিক ক্ষতি বিবেচনায় ঈদের আগে ছাপানো টাকা বিতরণের দাবি বিক্রেতা ও গ্রাহকদের। ঈদে নতুন পোশাকের সাথে দরকার নতুন টাকাও। রীতি ভেঙে এবার ঈদে নতুন টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ভল্টে থাকা নতুন নোটও বিতরণ করা হবে না এবার। বাংলাদেশ ব্যাংকের এমন ঘোষণায় চাপ বেড়েছে নতুন টাকা লেনদেনের স্পটগুলোতে। তবে প্রতিটি নতুন বান্ডিলের জন্য গুনতে হচ্ছে 1.5 গুণের বেশি টাকা। 500 টাকা মূল্যের 5 টাকা বান্ডিলের জন্য গুনতে হচ্ছে 800 টাকা। 10 টাকার বান্ডিলে 1000 টাকার জন্য দিতে হচ্ছে 1600 টাকা। আর 20 টাকার বান্ডিলেও বেশি নিচ্ছে 600 টাকা। বাড়তি দামের কারণে টাকা না নিয়েই ফিরে যাচ্ছেন কেউ কেউ। আমরা নতুন টাকার জন্য আসছিলাম, তো এবার 1000 টাকা, তারপর 50 টাকা বান্ডিলে যে পরিমাণ দাম, আমরা যদি ভাই 1000 টাকা দিই উনি 600 টাকা বেশি চায়। আর 2 টাকা ছাড়তো তাহলে 15 টাকা দাম 200 টাকা দিয়ে। পুরান টাকা দিলে একটু এবার নতুন টাকা দিলে একটু খুশি হবে। নতুন টাকার দাম বেশি, এই জন্য নেব না। 10 টাকার নোটিশ আসছিলাম, এটা চাইছে 1000 টাকা 1600 টাকা চাইছে। বিক্রেতারা বলছেন কয়েক হাত ঘুরে তাদের কাছে আসে নতুন টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের পর ঘাটতি দেখা দিয়েছে সরবরাহে, কিনতে হচ্ছে বেশি দামে, যে কারণে একটু বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এখন আমরা একটু বেশি দিয়ে কিনছি, এখন বাড়তি দামে কিছু বেচতেছে, কারণ টাকা ছাড়তেছে না তো ব্যাংকে, এই কারণে একটু বাড়তি দাম। কয়েক হাত আসে আমাদের কাছে, আমরা হাতের কাছে কিনে রাখি, আমরা এনথি এমন ওখানে প্যাকেটে 5-7 টাকা লাভ করি, এটাই আমাদের চাহিদা বেশি। জাকাত দেয়, ফেতরা দেয়, মানে পোলাপান্ডে গিফট দেয়। জানা গেছে কয়েকশো কোটি টাকা ছাপানো থাকলেও তা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও আর্থিক ক্ষতি বিবেচনায় ছাপানো টাকা বিতরণের দাবি গ্রাহকদের। ছাপানো থাকে তাহলে এগুলা ছেড়ে দেওয়া উচিত, আমাদের দেশের সম্পদ। যে টাকাটা মাথাযুক্ত আছে ঠিক আছে, আমরা ওটা ইউজ করে ফেলি, তারপর নতুন করে যখন আবার ছাপানো হবে তখন এই মাথা না দিলে হয়ে গেল। এই মুহূর্তে এই টাকা বন্ধ করা মোটেই ঠিক হয় না। এটা বাংলাদেশ ব্যাংকের একটা পুরা ভুল সিদ্ধান্ত। যেহেতু টাকা ছাপায় আনছে, সার্কুলার দিছে দিবে, কেন দিল না? এখন যে যা চাইতেছে তাই করতেছে, এটা মনে হইতেছে। বাংলাদেশ ব্যাংক বলছে ছাপানো টাকা না ছাড়ার কারণে কি পরিমাণ ক্ষতি হবে তা নিরূপণ করা হয়নি। তবে আর্থিক ক্ষতির চেয়ে জনগণের আকাঙ্ক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ওগুলি ছাপায় কত অর্থ ব্যয় হয়েছিল সেটা তো একটা সময় সাপেক্ষ মানে হিসাব করে বের করতে হবে। কিন্তু আসলে সেন্ট্রাল ব্যাংক তো সাধারণ মানুষের আশাকাঙ্ক্ষার তো প্রতিফলন তাদের কর্মকাণ্ডে অবশ্যই হতে হবে। তা আমরা ওই জন আকাঙ্ক্ষাকে পূরণ করাটাকেই মূল টার্গেট হিসেবে নিয়েছি। আর্থিক ক্ষতিটা এখানে এই মুহূর্তে আমাদের কাছে মূল বিবেচ্য বিষয় না। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এমন নতুন নোট দ্রুত বাজারে আনতে কাজ করছে কারেন্সি বিভাগ এবং টাকশাল। কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস একযোগে কাজ করে যাচ্ছে।
আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী নগরীর নিউ মার্কেটের কাঁচা বাজারের 12টি দোকান আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় শনিবার মধ্যরাতে অস্থায়ী বাজারের একটি দোকানে আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট যায় ঘটনাস্থলে, 8 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঈদের আগে দোকান পুড়ে যাওয়ায় দিশেহারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে হবিগঞ্জবাসী, ক্ষুব্ধ শিক্ষার্থীরাও। পালিত হচ্ছে মানববন্ধন সহ নানা কর্মসূচি। তারা বলছেন সাধারণ মানুষকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করতেই এই ষড়যন্ত্র। 2017-18 শিক্ষাবর্ষে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের 2য় ও 3য় তলায় শুরু হয় মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম, কিন্তু দীর্ঘদিনেও হয়নি স্থায়ী ক্যাম্পাস। জুলাই অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটির নাম পাল্টে হবিগঞ্জ মেডিকেল কলেজ করা ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই। সম্প্রতি 6টি সরকারি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের তালিকায় আসে হবিগঞ্জ মেডিকেল কলেজের নাম। এমন খবরের পর থেকেই ক্ষোভ দেখা যায় জেলাবাসীর মধ্যে। তারা বলছেন কলেজটি শুধু শিক্ষার জন্য নয়, এই অঞ্চলের সুচিকিৎসা নিশ্চিতের জন্য প্রয়োজন। তো হবিগঞ্জের মানুষের চিকিৎসা সেবা বন্ধ করে দেবেন, এটা তাদের কাজ না। দীর্ঘ কয়েক বছর এখানে অবকাঠামোগত উন্নয়ন হয়নি, সেটার দায়িত্ব তো 25 লক্ষ মানুষ নেবে না। এই হাসপাতাল প্রত্যাহার কিংবা বন্ধ করার যে প্রচেষ্টা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমন সিদ্ধান্ত থেকে সরে না আসলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়েছে সচেতন মহলও। একটা মেডিকেল কলেজ মানহীন, এর দায় কি আমাদের ছাত্রদের? মানহীনতার মানদণ্ড আসলে উনি কি যাচাই করতে চাচ্ছে, এটা আমাদের কাছে ক্লিয়ার করা দরকার। অবশ্যই আমাদের মেডিকেল কলেজ হবিগঞ্জে থাকতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় যা যা করার আমরা সেই ধরনের প্রস্তুতি নিতেছি এবং আগামীতে আমরা বড় ধরনের কর্মসূচি আন্দোলনে যেতেছি। এখানে যদি মেডিকেল কলেজটা হয়, স্থাপিত হয়, কার্যক্রম চলে, এখানে জনগণ এখান থেকে স্বাস্থ্য সেবা নিতে পারবে। বিশেষ করে সাধারণ মানুষ যারা গরিব জনগণের স্বার্থে মেডিকেল কলেজটা হবিগঞ্জে থাকা দরকার, প্রয়োজন। গেল বছর ভূমি অধিগ্রহণ সহ স্থায়ী ক্যাম্পাস নির্মাণে 1400 কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে পরিকল্পনা কমিশনে। অনুমোদন পাওয়া গেলে মানুষের সুচিকিৎসা নিশ্চিতে ভূমিকা রাখবে মেডিকেল কলেজটি, এমনটাই মনে করেন অধ্যক্ষ। জমি অধিগ্রহণ, বিল্ডিং স্থাপন এবং হাসপাতাল স্থাপন সহ এই সুবিধাগুলো বৃদ্ধি করে তাহলে অত্র এলাকার জনগণের যেমন লাভ হবে, তদ্রূপভাবে দেশের স্বাস্থ্যসেবায় এই স্থাপনাগুলো একটি বিশেষ ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠানটিতে 8টি ব্যাচে শিক্ষার্থীর সংখ্যা 441 জন। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। দক্ষিণাঞ্চলে জমে উঠছে ঈদের বাজার। পছন্দের পোশাক কিনতে বিপণী বিতানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। দেশি বিদেশি পোশাকের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারাও। জোরদার আছে নিরাপত্তা। ঘনিয়ে আসছে ঈদের সময়, তার সাথে পাল্লা দিয়ে জমে উঠছে বরিশালের ঈদ বাজার। বাহারি সাজে বিপণী বিতানগুলো, বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট সহ সব দোকানপাটে দেশি বিদেশি পোশাক। তবে দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এই জায়গায় একটা পাঞ্জাবি কিনেছি, এখনো গেঞ্জি প্যান্ট এগুলো কেনা বাকি আছে। মেয়েদের জন্য ড্রেস কিনেছি আর ছেলেদের জন্য একটু শপিং করার জন্য চিন্তা করতেছি। একটু আগে আসলে একটু বাসি কেনা যায়, তারপরে কষ্টটা কম হয়। ইন্ডিয়ান কালেকশনগুলো ঢুকছে আর আমাদের নিজস্ব প্রোডাক্ট কিছু 3 পিস আছে পার্টি টিপের। পটুয়াখালীতে বাড়তি আকর্ষণ পাকিস্তানি বিভিন্ন পোশাক। নারীদের নজর কাটছে ভারতীয় দিল্লি ফেব্রিক্স ও বোম্বে কাট পোশাক। বেচা বিক্রি বাড়াতে বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও পুরস্কার ঘোষণা দিচ্ছেন বিক্রেতারা। অনলাইনেও সক্রিয় ব্যবসায়ীরা। মালামাল নতুন নতুন আসছে কিন্তু প্রাইস অনেক বেশি। বুঝতে পারছি না যে দেশের পরিস্থিতিতে এই জন্য মানে প্রাইসটা অনেক বেশি। 1000 টাকার একটি পণ্য কিনলে সাথে একটা ফ্রি কুপন থাকবে, যার প্রথম পুরস্কার একটি স্মার্টফোন, দ্বিতীয় পুরস্কার একটি ডিনার সেট, তৃতীয় পুরস্কার একটি বাটন ফোন, আরো আকর্ষণীয় 7টা পুরস্কার আছে। আমাদের কাছে নতুন কালেকশন আছে জিমি চু, পাকিস্তানি তাওয়াক্কাল, দিল্লি বুটিক্স। মানে পাকিস্তানিটা এবার মানুষের চাহিদা বেশি। বরগুনার গার্মেন্টস পট্টির দোকানগুলোতে নারী ক্রেতাদের ভিড়ই বেশি। পছন্দের রঙের সাথে মানানসই নকশা খুঁজে নিতে ব্যস্ততা, সাথে গহনা আর প্রসাধনী। পুরুষরা কিনছেন পাঞ্জাবি ও হাল ফ্যাশনের শার্ট প্যান্ট। জুতা পট্টিতেও একই চিত্র। অনেকগুলো মার্কেট আমরা ঘুরেছি, দেখলাম ভালোই দোকানে ভালোই কালেকশন এসেছে। জুতা কিনছি, এবার জামা কিনবো, তারপর লিপস্টিক কিনবো। ঈদের তো সবেমাত্র শুরু, আজকের থেকে একটু কাস্টমার আছে, তাই দিন যত যাবে ততই আশা করি যে বাড়বে বেচা কিনা।
ভোলার বাজারে নারীদের চাহিদা শীর্ষে জামদানি শাড়ি, সাদাবাহার সহ নানা নামের পোশাক। ছেলেরা কিনছেন পাঞ্জাবি, শিশুদের জন্য রয়েছে বাহারি পোশাক। তবে পণ্যের দাম নিয়ে কিছুটা অসন্তোষ ক্রেতাদের। জামা কাপড়ের মূল্য একটু আমার কাছে বেশি মনে হচ্ছে আর কি, দেখতেছি আর কি চাহিদা আছে, কাস্টমার দেখলে পছন্দ করে, আর নতুন নতুন আইটেম আসছে, আপনার ডিজাইনগুলো খুব সুন্দর। ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে মাঠে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। ঈদকে কেন্দ্র করে যে কোনো বিষয়ে চাঁদাবাজি অথবা ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে, এই জন্য আমরা অগ্রিম আমাদের অ্যাডভান্স টিম কাজ করছি। আমরা সার্বিক শৃঙ্খলার জন্য আমরা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। গুরুত্বপূর্ণ যে মার্কেটগুলো আছে সেগুলোর সম্মুখে আমাদের পুলিশ থাকবে। এর বাইরে আমাদের কন্ট্রোল রুম সার্বক্ষণিক সজাগ থাকবে। চাঁদ রাত পর্যন্ত চলবে বেচাকেনা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। পর্যটন নগরী কক্সবাজারেও জমে উঠেছে ঈদ বাজার। ছোট বড় সব মার্কেটেই ক্রেতাদের পদচারণায় মুখর। মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। দেশি বিদেশি পোশাক আর বাহারি সব নাম দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টায় বিক্রেতারা। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে প্রশাসন। কক্সবাজারের প্রতিটি মার্কেট, শপিং মল এখন সরগরম। যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। শিশু, কিশোর, তরুণ তরুণী সহ নানা বয়সী ক্রেতারা আসছেন পছন্দের কাপড় কিনতে। তবে নারী ক্রেতার ভিড় সবচেয়ে বেশি। আমার জন্য পাকিস্তানি ড্রেস নিছি, এখন মেয়ের জন্য দেখতেছি। আমার আজকে এবারে প্ল্যান আছে হচ্ছে টপস কালেকশন নেওয়ার। অনেক বেশি মানুষ, তাই তাড়াতাড়ি চলে আসলাম স্টক আউট হওয়ার আগে। যদি পছন্দ হয়ে যায় তাহলে সেম কালারের আমরা বাপ বেটার যেটা আসছে সেটাও নিয়ে নিব। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাহারি সব পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ইন্ডিয়ান কালেকশনও আছে, পাকিস্তানি কালেকশনটা এবারে খুব বেশি পছন্দ করতেছে কাস্টমার, যার কারণে আমরা পাকিস্তানিকে একটু জোর দিয়েছি। 15 রমজানের পর থেকে জমজমাট হয়। আশা করি গত বছরের চেয়ে এবছর ভালো ব্যবসা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করেছে প্রশাসন। অনেক সময় দেখা যায় বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে কেনাকাটা করতে আসে, ইফটিজিং এর শিকার হয়, চিন্তার শিকার হয়, হাইজ্যাকের শিকার হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো বা কাস্টমার ক্রেতারা ভয় পাচ্ছে, তাদের একটা নিরাপত্তার বিষয় আছে। টহল, আমাদের ফুটপাতে পেট্রোল থেকে শুরু করে আমাদের এখানে 5 থেকে 6টি মোবাইল পেট্রোল ওখানে কাজ করবে রাতের বেলা বিশেষ করে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ইয়েমেনে হুতি বিরোধী অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে 23 জনের, আহত আরও 7 জন। শনিবার সন্ধ্যায় রাজধানী সানা ও আশপাশে হয় সিরিজ বিস্ফোরণ। উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদায়ও হয়েছে হামলা। সৌদি সীমান্তবর্তী অঞ্চলটি হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত। এক বিবৃতিতে বেসামরিকদের ওপর হামলার অভিযোগ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন এয়ারক্রাফটে মিসাইল ছুড়েছে হুতিরা, টার্গেট করেছে তাদের সেনা ও মিত্রদের। সে কারণেই ইয়েমেনে অভিযান চালানো হয়েছে। এর আগে লোহিত ও আরব সাগরে আবারও ইসরায়েল ও মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দেয় হুতিরা। ইউক্রেনের দখল থেকে তুরস্ক পুনরুদ্ধার এখন সময়ের ব্যাপার। মস্কোর দাবি, ইউক্রেনীয় সেনাদের 4 দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, যদিও এই তথ্য অস্বীকার করেছে কিয়েভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, শান্তি আলোচনায় বাগড়া দিতে রাশিয়ার নতুন কৌশল এটি। ইউক্রেনীয় সেনাদের বাঁচিয়ে রাখতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারে সর্বাত্মক হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সপ্তাহব্যাপী তুমুল আক্রমণে কুরস্কের 30টিরও বেশি অঞ্চল পুনরুদ্ধার করা হয়েছে। ইউক্রেনীয় সেনাদের কোণঠাসা করতে সম্মুখ সমরের পাশাপাশি আকাশপথেও চলছে হামলা। মস্কোর দাবি, কুরস্কে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে কিয়েভের সেনাদের। বড়জোর 100 বর্গ কিলোমিটার দখল নিতে পারলেই পুরো কুরস্কের নিয়ন্ত্রণ নেবে রাশিয়া। রক্তপাত না চাইলে অস্ত্র ফেলে ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন পুতিন। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জেলেনস্কি প্রশাসনই সর্বপ্রথম কুরস্কের নাগরিকদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছে। যদি কুরস্কে থাকা সকল ইউক্রেনীয় সেনা তাদের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে, তবেই তারা প্রাণে বাঁচতে পারবে। আর এটাই একমাত্র পথ।
এদিকে ঘিরে ফেলা ইউক্রেনীয় সেনাদের প্রাণে না মারার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে প্রাণহানি যেন বেশি না হয় সেজন্য পুতিনের প্রতি আহ্বান জানান তিনি। যদিও কুরস্কে ইউক্রেনের সেনাদের এমন পরাজয় সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, রুশ সেনাদের সাথে বিভিন্ন ফ্রন্ট লাইনে সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছে তার সেনারা। সকল ইউনিট যা করা প্রয়োজন সেই কাজটি করছে। কুরস্কে থাকা আমাদের সেনাদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের কারণেই বিপুল সংখ্যক রুশ সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। ইউক্রেনীয় সেনাদের চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিশ্লেষকরা বলছেন, শান্তি আলোচনার দর কষাকষিতে কুরস্ককে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন জেলেনস্কি। যদিও 3 বছর ধরে চলা যুদ্ধে ক্ষতির পাল্লা ভারী ইউক্রেনের দিকেই। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের দাবানলের মধ্যে একাধিক রাজ্যে আঘাত এনেছে শক্তিশালী টর্নেডো। প্রাণহানি হয়েছে অন্তত 26 জনের। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার মিসৌরি, আরকানসাস, টেক্সাস ও কানসাস। শুধু মিসৌরিতেই প্রাণ হারিয়েছেন 12 জন। টর্নেডোর প্রভাবে ব্যাপক ধূলিঝড় হয় কানসাসে। রাজ্যটির হাইওয়েতে একযোগে দুর্ঘটনার কবলে পড়ে অর্ধশত গাড়ি। নিহত হন অন্তত 8 জন। বিভিন্ন রাজ্যে আহত হয়েছে বহু মানুষ। বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর, স্থাপনা। অসংখ্য বাড়ির ছাদ উড়ে গেছে, দুমড়ে মুচড়ে গেছে গাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। মার্কিন প্রশাসন জানিয়েছে রাজ্যগুলোর অন্তত 10 কোটি মানুষ দুর্যোগ কবলিত। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।